সকলকে স্বাগতম আরও একটি ভিডিও ক্লাসে। এ পর্বে আমি এএমআই এর ফিজিক্সের কোশ্চেন সলিউশন করাবো। রিসেন্ট সালগুলোর যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো থেকে আমরা ধারাবাহিকভাবে কতগুলো কোশ্চেন আপনাদের সলিউশন করে দেখাবো এবং আমরা দেখাবো যে রিসেন্ট টাইমের কোশ্চেনগুলো আমাদের এই গাইড বই যেটা ফিজিক্স, এই গাইড বুক অফ ফিজিক্স ফর এমআই স্টুডেন্টসের এখানের কোন কোন কোশ্চেন থেকে এসেছে, কোন কোন নাম্বার থেকে এসেছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিসেন্ট টাইমগুলোতে যে কোশ্চেনগুলো এসেছে সেটি আমাদের এই এমআই এর যে গাইড বই আমরা তৈরি করেছি এই গাইড বই থেকে 70 to 80% প্রায় রেগুলারই কমন থাকে। এবং যদি আপনারা এর সাথে আমাদের আরেকটা কোশ্চেন সলিউশন গাইড বই আছে সেটাও যদি সলিউশন করতে পারেন তাহলে দেখবেন যে 90 to 100%ই কমন পেয়ে যাবেন। তো আমাদের আজকে যে কোশ্চেনটি সলভ করব সেটা এপ্রিল 2022-এর একটি কোশ্চেন। এটি এপ্রিল 2022-এর 6-এর এতে এসেছিল, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম টপিক্সের একটি কোশ্চেন। এটি 6-এর এতে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে ডিফাইন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এ ডাইপোল অ্যান্ড এ কোয়াড্রোপল। এটা আমাদের 4 মার্কের একটা কোশ্চেন ছিল। এর সাথে বিতে আমাদের কোশ্চেন করা হয়েছিল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নির্ণয়ের একটা সূত্র প্রমাণ বা প্রতিপাদ্য করার জন্য, আর সিতে আমাদের দেওয়া ছিল এই টপিক্সের উপর একটি গাণিতিক সমস্যা। টোটাল 20 মার্কের একটি কোশ্চেন আমরা এই পর্বে করে দেখাবো। তো আসুন শুরু করা যাক। আমাদের এই প্রথম যেই ডেফিনেশন টাইপের যে কোশ্চেনটি এসেছে সেই কোশ্চেনটি হচ্ছে ডিফাইন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আপনারা যদি আমাদের এই গাইড বইটা ফলো করেন তাহলে এই গাইড বইয়ের ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম চ্যাপ্টারের কোশ্চেন 2-এই এই কোশ্চেনটার অ্যান্সার আসছে। সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাকে বলে? The electric field intensity at a point of an electric field is defined as the force experienced by a unit positive charge placed at that point. সো আমরা আগে অর্থটা বুঝে নিই, তারপর আমরা ব্যাখ্যাটাতে যাব। দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, অ্যাট এ পয়েন্ট অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুর তড়িৎ তীব্রতা বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা ইজ ডিফাইন্ড, সংজ্ঞায়িত হয় অ্যাজ দ্য ফোর্স এক্সপেরিয়েন্সড বাই এ ইউনিট পজিটিভ চার্জ প্লেসড অ্যাট দ্যাট পয়েন্ট। একটা একক ধনাত্মক চার্জকে, ইউনিট পজিটিভ চার্জকে যদি ওই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখা হয়, সেই বিন্দুতে ওই চার্জটি যে পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্সড করে সেই ফোর্সটাকেই বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে সংজ্ঞাটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাই, ম্যাথমেটিক্যালি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা ই দিয়ে প্রকাশ করি, ই ইকুয়াল টু F by Q, force per unit charge, force per unit charge হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এর একক হচ্ছে নিউটন, কারণ ফোর্সের একক নিউটন, পার কুলম্ব এর একক ইউনিট। সো আমরা আরেকবার দেখি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে কোনো একটি তড়িৎ ক্ষেত্র আছে আমাদের, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জকে স্থাপন করলে সে যেই বল অনুভব করে, এক্সপেরিয়েন্স করে, সেই বলটাকেই বলা হয় ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তার মানে আমাদের ধরেন এখানে একটা পজিটিভ চার্জ আছে
এই পজিটিভ চার্জের কারণে এটার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এখন আমরা এই ইলেকট্রিক ফিল্ডের এই বিন্দুতে যদি একক ধনাত্মক চার্জকে পজিটিভ 1 কুলম্ব চার্জ রাখি, তাহলে ওই পজিটিভ 1 কুলম্ব চার্জ যেই পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করবে সেটা হচ্ছে এই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। খুবই সহজ কথা, যেহেতু আমরা দূরত্ব কমালে ফোর্স বাড়ে, তাহলে এই বিন্দুর তড়িৎ তীব্রতা, ইলেকট্রিক ফিল্ড কিন্তু সেমই, কিন্তু এই বিন্দুর যে তড়িৎ তীব্রতা বা ই এর মান, এই বিন্দুর ই এর মান কিন্তু সেম হবে না। এই বিন্দুর ই এর মান বেশি হবে, এই বিন্দুর ই এর মান কম হবে এই বিন্দুর তুলনায়। তো এটাকেই বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আশা করি বুঝতে পেরেছেন। আসুন দ্বিতীয় সংজ্ঞাটাতে যাই। এই প্রশ্নের দ্বিতীয় সংজ্ঞা যেটা ছিল ডাইপোল, এখানে আমরা ডাইপোল না বলে এটাকে ইলেকট্রিক ডাইপোল বলাটা বেটার, যেহেতু ইলেকট্রিসিটির প্রশ্ন, তো আমরা বুঝতেই পারছি এটা ইলেকট্রিক ডাইপোল। ডাইপোল, সো ইলেকট্রিক ডাইপোল হচ্ছে a pair of equal but opposite charges separated by a small distance is called a dipole. So a pair of, a dipole is a pair of, এভাবে লিখলে ভালো হয়, a dipole is a dipole is a pair of equal but opposite charges so dipole কি, a dipole is a pair of equal but opposite charge, এক জোড়া সমান কিন্তু বিপরীতমুখী চার্জ separated by a small distance, এই কথাটা লিখে দিলে ভালো, separated by a small distance, সামান্য দূরত্বে যদি সমান কিন্তু বিপরীতমুখী, মানে দুইটা চার্জের মান সমান হবে কিন্তু বিপরীতমুখী দুইটা চার্জ যদি সামান্য দূরে অবস্থান করে তাকে আমরা ইলেকট্রিক ডাইপোল বলি। তো ব্যাপারটা কেমন, এইখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে, দুইটারই মান কিউ, বাট একটা পজিটিভ একটা নেগেটিভ, সামান্য দূরে অবস্থান করলে এটাকে ইলেকট্রিক ডাইপোল বলে। এটা আমাদের কোশ্চেন নাম্বার 2 ছিল গাইড বইয়ের। এটা আপনারা যদি আমাদের গাইড বইয়ে দেখেন, এটা আমাদের কোশ্চেন নাম্বার 10-এ পাবেন আপনারা। কোশ্চেন নাম্বার 10-এ এই কোশ্চেনটা আছে আমাদের গাইড বইয়ের। সো ইলেকট্রিক ডাইপোল আশা করি বুঝতে পেরেছেন। এর একটা উদাহরণ যদি চায় যে গিভ অ্যান এক্সাম্পল, তাহলে তখন বলবেন যে ইলেকট্রিক ডাইপোলের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে হাইড্রোজেন পরমাণু। পজিটিভ একটা প্রোটন থাকে কেন্দ্রে এবং সাইডে একটা ইলেকট্রন থাকে নেগেটিভ, সমান কিন্তু বিপরীতধর্মী চার্জ সামান্য দূরে অবস্থান করতেছে। ডাইপোলের একটা চমৎকার উদাহরণ হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু। এরপর হচ্ছে কোয়াড্রোপল। এরপরে আমরা যে ডেফিনিশনটা শিখব সেটা হচ্ছে কোয়াড্রোপল কি। তো এরপরে ডেফিনেশন হচ্ছে কোয়াড্রোপল। কোয়াড্রোপল হচ্ছে ডাইপোল, ডাই মানে দুই, কোয়াড্রোপল মানে কোয়ার্টার মানে চার, কোয়ার্টার কথাটার অর্থ হচ্ছে চার, চার ভাগের এক ভাগ বলে কোয়ার্টার। সো কোয়াড্রোপল অর্থ হচ্ছে চার গুণ যদি হয়। ডাইপোল যেমন দুই 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 মেরু, এটা হচ্ছে আমরা বলতে পারি চতুর্মেরু। সো চতুর্মেরু কিভাবে হবে, যদি একটি বর্গক্ষেত্র থাকে, যেহেতু বর্গের প্রতিটি বাহুর দূরত্ব সমান, তাহলে আমরা যদি চারটা কর্নারে চারটা চার্জ রাখি, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইভাবে, তাহলে সেটাকে বলা হয় কোয়াড্রোপল। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি দেখেন, এ কোয়াড্রোপল ইজ এ কোয়াড্রোপল কনসিস্ট অফ টু ডাইপোল। দেখেন একটা ডাইপোল, এটা পজিটিভ নেগেটিভ সামান্য দূরে আছে, এটা একটা ডাইপোল, এটা আরেকটা ডাইপোল, কিন্তু এইটা যেভাবে আছে এটার পজিটিভ এই সাইডে নেগেটিভ ওই সাইডে, আর এটার নেগেটিভ এই সাইডে পজিটিভ ওই সাইডে, উল্টাভাবে সাজানো। তাহলে আমরা বলতে পারি এ কোয়াড্রোপল
quadrupole consists of two dipole. Consists of two dipoles arranged in such way that their dipole moment are equal in magnitude but opposite in direction. সো কি বলা হচ্ছে, একটা কোয়াড্রুপল কি? একটা কোয়াড্রুপল হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে দুটি ডাইপোল আছে, দুটি ডাইপোল পাশাপাশি থাকবে, যাদের এমনভাবে অ্যারেঞ্জ করা তাদের ডাইপোল মোমেন্ট ইকুয়াল হবে মানের দিক দিয়ে বাট অপোজিট ইন ডিরেকশন। ডাইপোল দুটাকে এমনভাবে সাজানো হবে যে তাদের ডাইপোল মোমেন্টের মান সমান, মানে দুইটা ডাইপোল সেম, এটার চার্জের মান যত এটার চার্জের মানও তত, এবং দূরত্ব সেম, তাহলে এটার ডাইপোল মোমেন্ট সেম হবে, এটারও ডাইপোল মোমেন্ট সেম হবে, কিন্তু এটার ডাইপোল মোমেন্ট হবে এদিক থেকে এদিকে আর এটার ডাইপোল মোমেন্ট হবে এদিক থেকে এদিকে, তার মানে এটা এন্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। সো ডিরেকশন ভিন্ন হবে কিন্তু ম্যাগনিটিউড সেম হবে। এরকম দুটি ডাইপোলকে যদি আমরা সামান্য দূরে অবস্থান করাই বা সমান দূরত্ব অবস্থান করাই তাহলে সেটাকে কোয়াড্রুপল বলা হয়। কোয়াড্রুপলের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে একটি বর্গের চার কর্নারে পজিটিভ নেগেটিভ এইভাবে চারটি চার্জ সমান কিন্তু বিপরীত চারটি চার্জকে এইভাবে যদি আমরা সাজিয়ে রাখি তাহলে সেটাকে বলা হয় কোয়াড্রুপল। এরপরে আমরা আসব একটা সূত্রের প্রমাণ, যেটা আমাদের এই কোশ্চেনের মেইন কোশ্চেন বলা যায়। আমাদের এই কোশ্চেনটাতে 3 থেকে 4 মার্ক ছিল। এরপরে আমাদের যেই কোশ্চেনটা আসবে সেটাতে আসলে 10 থেকে 12 মার্ক থাকে এবং একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকে যেটায় 4 থেকে 5 মার্ক থাকে। এভাবে মিলিয়ে দেওয়া হয় 20 মার্কের কোশ্চেন। তাহলে আসুন আমাদের এবার বড় কোশ্চেনটা সলভ করি। আমাদের বলা হয়েছে 6-এর বিতে আসছে, এটা 6-এর বিতে আমাদের বলা হচ্ছে ড্রাইভ অ্যান ইকুয়েশন ফর the electric field due to an infinity long uniformly charged straight line. Uniformly charged straight line. কি বলা হচ্ছে, একটি সুষমভাবে চার্জিত একটা স্ট্রেট লাইন আছে, একটা হয়তোবা ধাতব দণ্ড আছে যেটা অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, একটা বড় একটা রড আছে আমাদের কাছে, যেই রডটা চার্জিত। এটা কি হতে পারে? এটা আমরা যে বিদ্যুতের যে তারগুলো, এগুলো তো রডের মতোই সিলিন্ডার আকার। তো ইনফিনিটি লং বলতে কি, আমরা ধরেন কোন একটা বিদ্যুৎ কেন্দ্র থেকে ঢাকায় বিদ্যুৎ আসছে, এই যে লং ডিস্টেন্সের যে তার, এটাকে আমরা ইনফিনিটি লং চার্জড রড ধরতে পারি। এই তারের কতটুকু দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কতটুকু সেটা পরিমাপ করতে বলা হয়েছে। এটা আমাদের গাইড বইয়ের 9 নাম্বার কোশ্চেন। এটা আমাদের গাইড বইয়ের কোশ্চেন নাম্বার 9 ইন গাইড বুক। গাইড বইয়ের আপনারা 9 নাম্বার কোশ্চেনে যদি যান তাহলে আপনারা এই কোশ্চেনটা পাবেন। আমাদের এই 9 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে স্ট্রেট লাইনের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নির্ণয় করো। তো
তো আপনারা অনেকেই এই ভিডিওর কমেন্টে আবার প্রশ্ন করবেন যে এই গাইড বইগুলো আমরা কীভাবে পাবো। এই গাইড বইগুলো সংগ্রহ করার জন্য আপনারা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন। এবং আমাদের ওয়েবসাইটে, আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমাদের আরও একটা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখানে দেখবেন যে এই ফিজিক্সের ফুল কোর্সের একটা লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে কোর্সটি এনরোল করে ওই কোর্সটা যদি আপনি সম্পূর্ণ শেষ করতে পারেন, ইনশাল্লাহ ফিজিক্সে একটি ভালো রেজাল্ট, আমাদের অনেক স্টুডেন্টই এই ফিজিক্সে ভালো একটি রেজাল্ট করেছে, অনেকে A+ও পেয়েছে ফিজিক্সে। তো ফিজিক্সে কিন্তু A+ তোলা খুব সহজ, কারণ ম্যাথমেটিক্যাল এবং ডেরিভেশন টাইপের কাজ আপনি যদি সঠিক লিখতে পারেন তাহলে ফুল মার্কসই পাবেন আপনি। এই কোশ্চেনটা আমি যেভাবে করাচ্ছি, আপনি যদি এইভাবে পুরোটা লিখতে পারেন তাহলে আপনি একবারে 20 মার্কের 20 মার্কই পাবেন। সো আসুন শুরু করা যাক। আর আপনারা যারা বই এবং কোর্স সম্পর্কে জানতে চান বা কোর্সটা এনরোল করতে চান, তারা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক থেকে কোর্সটি এনরোল করুন এবং বইটি সংগ্রহ করুন। তো আমাদের বলা হয়েছে ড্রাইভ অ্যান ইকুয়েশন, একটা ইকুয়েশন প্রতিপাদন করুন যেখানে কিসের জন্য, দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইনফিনিটি লং ইউনিফর্মলি চার্জড স্ট্রেট লাইন। আমাদের একটা ইউনিফর্মলি চার্জড স্ট্রেট লাইন আছে। আমি একটু আগেই উদাহরণ দিলাম যে এটা এরকম একটা বিদ্যুতের লাইনের তার হতে পারে যেটা ইউনিফর্মলি চার্জড একটা স্ট্রেট লাইন, এবং ইনফিনিটি লং। ইনফিনিটি বলতে কিন্তু একেবারে আকাশ পর্যন্ত যেতে হবে তা না, দূরত্ব যখন অধিক হয়ে যায় তখনই আমরা সেটাকে ইনফিনিটি লং বলতে পারি। সো এখন দেখুন, আমরা এই তারের সেন্টার থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাই। এই বিন্দুর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, একটু আগে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সংজ্ঞা শিখেছি, এই বিন্দুর ই এর মানটা আমরা নির্ণয় করতে চাই। তো আমরা এই ক্ষেত্রে গাউসের সূত্র অ্যাপ্লাই করব, এবং আমাদের এখানে বলা হয়েছে এই তারটি ইউনিফর্মলি চার্জড, মানে সুষমভাবে সব জায়গায় সমভাবে চার্জ বণ্টিত অবস্থায় আছে। একটা সুষম চার্জ বণ্টিত অবস্থায় একটা লং তার আছে। এই তার থেকে একটা সার্টেন ডিস্টেন্স, ধরেন আর ডিস্টেন্সে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাই। তো আপনারা প্রথমে এই যে আমাদের বইতে সামান্য 2-3 লাইন ইংলিশে এই কথাগুলো লেখা আছে। ফিগার শোজ, এই ফিগারটা দেখাচ্ছে সেকশন অফ ইউনিফর্মলি ইনফিনিটি লং রড অফ চার্জ। এখানে বলা হচ্ছে এটা একটা সেকশন, এটা কিন্তু অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা এখানে একটা সেকশন নিয়ে নিচ্ছি। সো এই একটা ইউনিফর্মলি চার্জড রডের, ইনফিনিটি লং চার্জ রডের একটা সেকশন নেওয়া হয়েছে। দ্য লিনিয়ার চার্জ ডেন্সিটি ইজ ল্যামডা। তো এখানে লিনিয়ার চার্জ ডেন্সিটি বলা হচ্ছে ল্যামডা। ল্যামডা মানে কি, এই যে এইটা তো অসীম দৈর্ঘ্যের, তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু চার্জ আছে, ধরেন এইখান থেকে এইটুকু হচ্ছে একক দৈর্ঘ্য, এইটুকুতে চার্জের পরিমাণকে আমরা ধরে নিলাম ল্যামডা। তার মানে একক দৈর্ঘ্যে 1 মিটারে ধরেন চার্জ আছে ল্যামডা পরিমাণ, এটাকে বলা হয় লিনিয়ার চার্জ ডেন্সিটি। এটাকে বলা হয় লিনিয়ার চার্জ ডেন্সিটি, চার্জের রৈখিক ঘনত্ব। মানে একক দৈর্ঘ্যে, একক আয়তনে হলে ওটা হচ্ছে চার্জ ঘনত্ব, এটা ভলিউমেট্রিক চার্জ ডেন্সিটি, এটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ইজ কনস্ট্যান্ট ফর অল দ্য পয়েন্ট অফ রড। এই ল্যামডাটা এই রডের সব বিন্দুর জন্য কনস্ট্যান্ট, মানে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না, ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন আমাদের প্রশ্নেই বলা ছিল। তো আমরা বলতেছি যে ফর্ম সিমেট্রি ই ডিউ টু ইউনিফর্ম লিনিয়ার চার্জ ক্যান অনলি বি রেডিয়ালি আউটওয়ার্ড। তো আমাদের বলা হচ্ছে এইখানে ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি এই চার্জ থেকে রেডিয়ালি আউটওয়ার্ড যেতে পারে, আর কোনো দিকে যেতে পারে না। মানে ইলেকট্রিক ফিল্ড কখনো এইভাবে বাঁকাভাবে তৈরি হবে না। ইলেকট্রিক ফিল্ড, সব ইলেকট্রিক ফিল্ড এইভাবে সোজা বাইরের দিকে যাবে। ইলেকট্রিক ফিল্ডের আচরণটাই এরকম। ইলেকট্রিক ফিল্ডের যেই চরিত্র সেখান থেকে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড হবে, মানে তার থেকে এইভাবে সোজা সোজা বের হবে। আমাদের এখন ই বের করতে বলা হচ্ছে। এখন আমরা একটা গাউসের ক্ষেত্র নিয়ে নিব, এখানে একটা গাউসের ক্ষেত্র। এখন গাউসের ক্ষেত্র কি, এই সিলিন্ডারটাকে বা এই তারটাকে, এই রডটাকে একটা সিলিন্ডার দিয়ে ঘিরে ফেলবো। এখন কেন সিলিন্ডার দিয়েই ঘিরবো, কোনো কোনো ক্ষেত্রে তো আমরা গোলক দিয়ে ঘিরেছি, এবার কেন আমরা সিলিন্ডার দিয়ে ঘিরতেছি? এই প্রশ্নের উত্তর হচ্ছে যেটা যেই আকারের আমরা সেটাকে সেই আকার দিয়ে ঘিরবো। তো একটা চার্জ যখন একটা গোলক আকার চার্জ থাকবে সেটাকে আমরা গোলক দিয়ে ঘিরবো।
যেহেতু এই চার্জটা হচ্ছে রড আকারের, তাহলে আমরা এটা যেহেতু সিলিন্ডার আকারের, চার্জের দণ্ডটা সিলিন্ডার আকার, তাহলে আমরা এটাকে সিলিন্ডার দিয়ে ঘিরব। তা আমরা একটা সিলিন্ডার দিয়ে ঘিরলাম। এই সিলিন্ডারের ব্যাসার্ধ কত? এই সিলিন্ডারের ব্যাসার্ধ দেখাই যাচ্ছে যে এই সিলিন্ডারের ব্যাসার্ধ আর, এবং এই সিলিন্ডারের দৈর্ঘ্য কত? এই সিলিন্ডারের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এল, কোনো কোনো জায়গায় এইচ ধরে, ডাজন্ট ম্যাটার। সো আমাদের বইতে এটা কি ধরা আছে? আমাদের বইতে এটা এইচ ধরা আছে, আমরা এইচই ধরি। সো এখানে এইচ, এই সিলিন্ডারটার দৈর্ঘ্য এইচ এবং ব্যাসার্ধ আর। সো আমরা এইভাবে লিখব, উই কনসিডার এ সিলিন্ডার অফ রেডিয়াস আর অ্যান্ড লেন্থ এইচ সেন্টার্ড অন দ্য লাইন অফ চার্জ। এই সিলিন্ডারটার সেন্টার কোথায় আছে? সেন্টারটা আছে এই লাইন অফ চার্জের উপরে। তো এখন এই সিলিন্ডারের উপরে আমরা গাউসের সূত্র অ্যাপ্লাই করব। সো গাউসের সূত্র আমাদের বলে, ফ্রম গাউস ল, গাউস ল থেকে আমরা জানি ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ বা ই ডট ডিএস, কোনো কোনো জায়গায় ডিএস লেখা হয়, কোনো কোনো জায়গায় ডিএ লেখা হয়। ডিএস মানে সারফেস, সারফেসের ক্ষুদ্র অংশ, আর ডিএ মানে এরিয়ার ক্ষুদ্র অংশ। যেহেতু দুইটা সিনোনিম, আপনি যে কোনোটা লিখতে পারেন। সো ই ডট ডিএ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এই কিউটা কি? এই কিউ হচ্ছে এই যে যে গাউসের যে সারফেসটুকু নিয়েছি, গাউসের যে সিলিন্ডারটা নিয়েছি, এই সিলিন্ডারের মধ্যে অবস্থিত চার্জের পরিমাণ হচ্ছে কিউ। আর এপসাইলন নটটা কি তাহলে? এপসাইলন নটটা হচ্ছে শূন্য স্থানের ভেদ্যতা বলা হয় এটাকে, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। তো গাউসের সূত্রটাই এটা যে ই ডট ডিএ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এখন ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, আমরা জানি ডিএ হচ্ছে এই এরিয়ার ক্ষুদ্র অংশ, এবং এই দুইজনের ডট গুণ করা হয়েছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ই তো ভেক্টর রাশি আমরা জানি, বাট এ কি ভেক্টর রাশি, এরিয়া কি ভেক্টর রাশি? তো ম্যাথমেটিক্যালি যখন ফিজিক্সের এই যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের অঙ্ক বা গ্র্যাভিটেশনের অঙ্ক করা হয়, তখন ধরে নেওয়া হয় যে কোনো একটা সারফেসের দিক হচ্ছে, কোনো একটা সারফেস, মনে করেন এইরকম একটা সারফেস আছে, এই সারফেসের দিক হবে এই সারফেসের উপরে লম্ব দিক বরাবর। তার মানে এটা কিন্তু মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে আমাদের, যে ধরুন আমাদের এই বইয়ের এই সারফেসটার আমি দিক চাই, তাহলে এই সারফেসের দিক হবে এই সারফেসের উপরে লম্ব, এই সারফেসের উপর লম্বটাই হচ্ছে এই সারফেসের দিক। তাহলে এই সারফেসের দিক কোন দিকে বোঝাই যাচ্ছে যে এই সারফেসের দিক। এখন আমরা একটু চিন্তা করব যে এই সারফেসের দিক কোন দিকে। তো এই যে যেই সারফেসটা, এই যে গোলকাকার যেই সারফেসটা, এই গোলকাকার সারফেসের যে কোনো জায়গায় যদি আমরা একটা ক্ষুদ্র এরিয়া নেই যেটার নাম হচ্ছে ডিএ, তাহলে এই ডি এর দিক হবে এর উপরে লম্ব বরাবর। তার মানে একটা গোলক যদি, এই যে এই কলমটা যেহেতু গোলক, এটার দিক হবে এই বরাবর, এখানে দিক হবে এই বরাবর, এখানে দিক হবে এই বরাবর, এই সিলিন্ডারের উপরে সবসময় লম্ব বরাবর হবে। আচ্ছা, এবং সিলিন্ডারের যে দুইটা ঢাকনা আছে, এই পাশের ঢাকনা, এই ঢাকনার দিক হবে তাহলে এই দিক বরাবর, এই ঢাকনার দিক হবে এই দিক বরাবর। তা আমরা দেখতে পাচ্ছি এই সিলিন্ডারে 3 রকম দিক আছে। তাহলে আমরা এই ইন্টিগ্রেশনের এই যে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, মানে এটা এই টোটাল সারফেসের জন্য। এখন দেখতে পাচ্ছি যে এখানে তো সব জায়গায় সেম না, তাহলে আমাদের এটাকে ভেঙে 3টা অংশে লিখতে হবে। সেটা কি? প্রথমটা এরকম, প্রথমটার জন্য হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই ডিএ কজ 90 ডিগ্রি প্লাস ইন্টিগ্রেশন অফ ই ডিএ কজ 0 ডিগ্রি প্লাস ইন্টিগ্রেশন অফ ই ডিএ কজ 90 ডিগ্রি ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এখন কেন এরকম হলো দেখুন, এখানে কিন্তু আমি ঘেরা অংশ দিয়েছিলাম, এটা দিয়ে বোঝাচ্ছিলাম ঘেরা। এখন আমি যেহেতু 3টা পার্ট খুলে খুলে চিন্তা করতেছি, এইটা হচ্ছে এই পাশের পার্টটা, এইটা হচ্ছে এই পাশের পার্টটা, আর এই যে যেই বক্রটা, বক্রতলটা, এটা হচ্ছে এই যে 0 ডিগ্রি। এখন এই বক্রতলের যেখানেই যান না কেন, এইখানে দেখুন এই বক্রতলের এখানে যদি একটা ইলেকট্রিক ফিল্ড রাখেন, আমি আগেই বলছি ইলেকট্রিক ফিল্ড বাঁকাভাবে যায় না, তাহলে ইলেকট্রিক ফিল্ড যেহেতু সোজাভাবে যায়, এইটা এবং ইলেকট্রিক ফিল্ডের দিক কত হবে? ইলেকট্রিক ফিল্ডও যেই দিকে, এইটার সারফেসের দিকও সেই দিকে, একই দিকে হলে 0 ডিগ্রি হয়। ইভেন আমি যদি নিচেও আঁকতাম,
এই সাইডেও আঁকতাম, তাহলে ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে, আবার এখানে যদি ক্ষুদ্র সারফেস নেন সারফেসের দিকেও এই দিকে, তাহলে এই পুরো বক্রতলটায়, বক্রতলের পুরোটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়ার দিক, দুইজনের দিক হচ্ছে 0 ডিগ্রি। আর আমরা জানি এটা কেন লিখলাম, ই ডট ডি এ ডট গুণকে আমরা কেন ই ডি এ কজ থিটা লিখছি, এটা আপনারা বলুন তো, এটা আপনারা অবশ্যই জানেন। সেটা হচ্ছে আমরা যে ভেক্টর গুণ শিখেছিলাম, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, ভেক্টর গুণের সূত্র এটা। তার মানে ডট গুণ থাকলে ভেক্টর উঠাতে হলে আমাদের এখানে কস থিটা আনতে হয়। এখন দেখেন এই সারফেসটার জন্য হচ্ছে 90 ডিগ্রি, প্রথম সারফেস আমি ধরেছি এইটা বা এইটাকে ধরছি। তো এখানে দেখেন ইলেকট্রিক ফিল্ড বের হচ্ছে এই দিকে আর এইটার দিক হচ্ছে এই দিকে, তাহলে মাঝখানে 90 ডিগ্রি। এখানে ইলেকট্রিক ফিল্ড বের হচ্ছে সোজা বাইরের দিকে, ডি এর দিকও সোজা বাইরের দিকে, তাহলে 0 ডিগ্রি। এইটার জন্যেও এখান এইভাবে যদি ইলেকট্রিক ফিল্ড বের হয় এখানে 90 ডিগ্রি, এই জন্য দুইটা হয়েছে 90 ডিগ্রি, একটা হয়েছে 0 ডিগ্রি। তা আশা করি বুঝতে পেরেছেন। এর পরের লাইন খুব ইজি হয়ে যাচ্ছে, দেখেন কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0, অর্থাৎ এইটার মানও 0, এটার মানও 0। এখন এটার মিনিংটা কি বোঝায়, এই ইলেকট্রিক ফিল্ডের কতটুকু এর ভেতর দিয়ে প্রবেশ করতেছে, এই যেভাবে প্রবেশ করা বুঝলে সেটার মানটাই হচ্ছে ইডিএ। এই ইডিএ দিয়ে বোঝায় হচ্ছে ফ্লাক্স, ফ্লাক্স মানে কতটুকু এইভাবে ভেদ করে যাচ্ছে। দেখেন এই যে সারফেসটা, এই সারফেসটা আছে এরকম অবস্থায়, আর ইলেকট্রিক ফিল্ড বের হচ্ছে এইভাবে। দেখেন তো এই সারফেসকে ও কি ভেদ করতে পারবে না। আবার এই সারফেসটাও আছে এই অবস্থায়, আর ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে এইভাবে গেলে এই সারফেসকে ভেদ করতে পারবে না, এইভাবে ভেদ করতে কখনোই পারবে না এই দুইটা। তার মানে এই দুইটার মান 0 হয়ে যাচ্ছে। তো আসুন এর পরের অংশ ম্যাথমেটিক্যালি যদি আমরা লিখি, এটাও 0, এটাও 0, কিন্তু cos 0 ডিগ্রির মান ক্যালকুলেটারে দিয়ে দেখেন, এটার মান আবার 1। তাহলে ইন্টিগ্রেশন অফ ইডিএ ইন্টু 1 মানে 1 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। খুবই ইজি কথা, যে ওই দুইটার দিয়ে যেহেতু কোনোটুকু প্রবেশ করবে না, তাহলে সম্পূর্ণটা কোথা দিয়ে প্রবেশ করবে, সম্পূর্ণটা প্রবেশ করবে এই বক্রতল দিয়ে। এখন cos 0 ডিগ্রির মান 1 কেন বলেন তো, দেখেন এখানে খুব সহজ একটা, ওই যে ছোটোবেলায় শিখতাম যে সম্পূর্ণ কোনো কিছু হলে সেটা ওই যে বাঁশের অঙ্ক করতাম, যে কত অংশ পানির মধ্যে, কত অংশ রং করা, কত অংশ ভিজে গেছে, তখন সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য ধরতাম 1, সম্পূর্ণ সম্পত্তিকে ধরতাম 1। তো cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, দেখেন এখানেও 0, এখানেও 0, তার মানে এই তলের ইলেকট্রিক ফিল্ড এই তল দুইটা দিয়ে কোনো কিছু প্রবেশ করবে না, এইটার মান 1, মানে সম্পূর্ণটাই প্রবেশ করবে এই তলের, সম্পূর্ণটাই প্রবেশ করবে কোথা দিয়ে, প্রবেশ করবে এই বক্রতল দিয়ে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি ই এর মান কনস্ট্যান্ট, সেটাকে বাইরে বের করে দেওয়া যায়, কনস্ট্যান্ট ভ্যালু থাকলে সেটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে দিই। ইন্টিগ্রেশন অফ ডি এ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট থাকে। এখন প্রশ্ন হচ্ছে ই এর মান কেন কনস্ট্যান্ট, এটা কি মুখস্থ? এটা কিন্তু মুখস্থ না। আমরা বলেছিলাম ই এর মান দূরত্ব বাড়লে বাড়ে, দূরত্ব কমলে কমে। এখন দেখেন একটা বক্রতল এই সেন্টার থেকে এই সিলিন্ডারের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব, এই বক্রতলের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু সমান। একটা সিলিন্ডার যদি থাকে তার সেন্টার থেকে বক্রতলের প্রতিটা বিন্দুর দূরত্ব কি হয়, সমান হয়, কারণ সিলিন্ডারের দূরত্ব তো সমান হবে, আর দূরত্বে আছে। তাহলে এই তলের প্রতিটা বিন্দুর দূরত্ব যেহেতু সমান এবং চার্জের মান যেহেতু সমান, তাহলে ই এর মান সব জায়গায় সমান হবে। খুব সিম্পল কথা। এখন আমরা বলতে পারি যে এইখানে আমরা বলবো যে ই ইন্টিগ্রেশন অফ ডিএ মানে এই সারফেসের ক্ষুদ্র একটু অংশকে আমরা বলছিলাম ক্ষুদ্র এরিয়া, ডিএ কে ইন্টিগ্রেশন করলে এ হবে, কারণ আমরা জানি যেহেতু ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু এক্স হয়। এখন ডিএ কে ইন্টিগ্রেশন করলে যেহেতু এ হবে, এখন এই এর মানটা আমরা এখানে সরাসরি বসিয়ে দিতে পারি। একটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত এটা আপনাদের জানার কথা, সেটা হচ্ছে 2πr ইন্টু এইচ। 2πr ইন্টু এইচ হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কিসের, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। তো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল টোটাল এরিয়াটা আমরা জানি 2πr ইন্টু এইচ, এখানে বসিয়ে দিলাম কিউ বাই এপসাইলন নট।
এখন আমরা এই কিউ এর মানটাকে আরেকটা কাজ করতে পারি। এই কিউটাকে আমরা এখানে একটু মানটা বসাই। কিউটা আমরা এই লাইনেই বসাই দিতে পারতাম। কিউ কি দেখেন, আমাদের এই তলের মধ্যে এই যে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বের মধ্যে বা এই সিলিন্ডারের ভেতরে যতটুকু চার্জ আছে সেটাই হচ্ছে গাউসের সূত্রে এই কিউ, এই সিলিন্ডারের মধ্যে চার্জের পরিমাণ। এখন এই সিলিন্ডারের মধ্যে কতটুকু চার্জ আছে আমরা জানি, আমরা প্রথমেই বলে নিয়েছিলাম লিনিয়ার চার্জ ডেনসিটি হচ্ছে ল্যামডা, তার মানে একক দৈর্ঘ্যে বা 1 মিটারে চার্জ আছে ল্যামডা পরিমাণ। তাহলে বলেন তো এইচ মিটারে কতটুকু আছে? 1 মিটারে যদি ল্যামডা থাকে তাহলে এইচ মিটারে থাকবে এইচ ল্যামডা। তো আমরা এখানে এইচ ল্যামডা বসিয়ে দিতে পারি। এখন এর পরের লাইনেই আমরা পেয়ে যাচ্ছি, অতএব ই ইকুয়াল টু হচ্ছে এইচ ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই আর ইন্টু এইচ এপসাইলন নট। এইচ এবং এইচ কাটা গেলে অতএব আমরা ই ইকুয়াল টু লিখতে পারি ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই আর এপসাইলন নট। এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ফর এ লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা ফর এ লাইন চার্জ, ইনফিনিটি লং লাইন চার্জের জন্য ই এর সূত্র হবে ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট। এই পর্যন্ত করলেই আপনার অঙ্ক মানে এটার ডেরিভেশনটা হয়ে যাবে। কিন্তু আমি এই সূত্র দিয়ে যখন অঙ্ক করাই আমি আরেকটা লাইন বেশি করাই, সেটা হচ্ছে আমি এইভাবে লিখি না, সূত্রটাকে আমি এইভাবে লিখি ই ইকুয়াল টু 1/2 পাই এপসাইলন নট এখানে ছিল, কিন্তু আমি এখানে 4 পাই এপসাইলন নট দিই। 4 পাই এপসাইলন নট দিলে দেখেন ছিল হচ্ছে 2 পাই এপসাইলন নট আর আমি লিখলাম হচ্ছে 4 পাই এপসাইলন নট। এখানে আমি 2 ল্যামডা ডিভাইডেড বাই আর লিখি। দেখেন একই জিনিস লেখা হয়েছে, এখানে 2 ছিল এখানে জাস্ট 4 দিছি, 2 আর 4 কাটাকাটি হয়ে কিন্তু এটাই হবে। সুবিধাটা কি, এইভাবে যদি আপনার বসাইতে হয় তাহলে 2 এর মান পাইয়ের মান এপসাইলন নটের মান এগুলো সব বসাইতে হবে। কিন্তু আপনি সরাসরি 1/4 পাই এপসাইলন নটের মান কিন্তু জানেন, সেটা হচ্ছে 9 × 10⁹। এভাবে অঙ্ক করার ক্ষেত্রে আমরা ওই সূত্রটা ব্যবহার করব। আর সূত্রের প্রমাণ চাইলে আমরা এই জায়গায় অথবা এই জায়গায় যে কোনো জায়গায় শেষ করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো জায়গায় যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, আমরা সমাধান অবশ্যই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে আমাদের এই সেটের আরেকটি কোশ্চেন ছিল যেটি হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন সলিউশন। সেই ম্যাথমেটিক্যাল কোশ্চেনের সলভটা আমরা এখন করব। এবার আমরা যে কোশ্চেনটি সমাধান করব এটা এই সেটের একটি ম্যাথমেটিক্যাল কোশ্চেন, খুবই সহজ একটি ম্যাথমেটিক্যাল কোশ্চেন। এটি করতে আপনার সর্বোচ্চ 3 থেকে 4 লাইন করতে হবে এবং 2-3 মিনিটের মধ্যে আপনি এই অঙ্কটা করতে পারবেন। এটা 4 থেকে 5 মার্কের জন্য আসে। সো কোশ্চেনটি কি বলা হয়েছে, 3 charges of magnitude q equal to 1 × 10⁻⁻6 coulomb are placed at the corner of a triangle whose each side has a length of 10 cm. What is their mutual potential energy? বলা হয়েছে একটা সমবাহু ত্রিভুজ আছে, যার প্রত্যেকটি সাইডের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এইভাবে বলা হয়েছে। তো সবগুলো সাইডের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় অবশ্যই সেটা একটা সমবাহু ত্রিভুজ। এর 3টা কর্নারে আপনাকে চার্জের মান দেওয়া আছে 1 × 10⁻⁻6 কুলম্ব, এখানেও 1 × 10⁻⁻6 কুলম্ব, এখানেও 1 × 10⁻⁻6 কুলম্ব চার্জ দেওয়া আছে। তো এই জায়গাতে আমাদের বলা হয়েছে প্রত্যেকটি সাইডের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার। আমাদের এইখানে পোটেনশিয়াল এনার্জি কত ইউ সেটা বের করতে বলা হয়েছে, ইউ এর মান কত। তো আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা বলি গিভেন ডেটা হিসেবে কিউ এর মান দেওয়া আছে, 3টা কিউই সেম, তাহলে Q1 Q2 Q3 ইকুয়াল টু হচ্ছে কিউ যার মান হচ্ছে 1 × 10⁻⁻6 কুলম্ব। এবং আমাদের বলা হচ্ছে R1, এটা R1, এটা R2, এটা R3 যদি আমরা ধরি, 3টা R1 R2 R3 ইকুয়াল টু কত আর, যেটার মান হচ্ছে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। আমরা মিটারে নিয়ে যাব, তাহলে 100 দিয়ে ভাগ করলে 10 সেন্টিমিটার হয়ে যাবে 0.1 মিটার। আমাদের কাছে ইউ জানতে চাওয়া হয়েছে, তো আমরা জানি উই নো ইউ ইকুয়াল টু
ইউ এর সূত্র হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, যেটাকে কুলম্বস কনস্ট্যান্ট বলে, ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R1 প্লাস Q2 Q3 ডিভাইডেড বাই R2 প্লাস Q3 Q1 ডিভাইডেড বাই R3। এই মানগুলো আমরা যদি বসাই দিই, এটার মান 9 × 10⁹। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে Q1 Q2 দুইটাই যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি 1 × 10⁻⁻6। এটা দিয়ে এটাকে গুণ করলে স্কোয়ার লিখে দেওয়া যায়, R1 এর মান 0.1, এবং তিনটাই সেম, সেটা হচ্ছে 1 × 10⁻⁻6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.1, যেহেতু সবগুলোর মান সেম। এটাও 1 × 10⁻⁻6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.1। এখানে কিন্তু আর এর উপর স্কোয়ার হবে না। এখন এইটা যদি আপনি ক্যালকুলেট করেন, আমি আগেই ক্যালকুলেশন করে রেখেছি, এটা পাবেন 0.27 জুল। 0.27 জুল, এটাই আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান, এটাই এই গাণিতিক সমস্যাটির অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের গাইড বইয়ে আমাদের প্রত্যেকটি চ্যাপ্টারের উপরে এইভাবে কোশ্চেন সলভ করা, প্রথমে শর্ট কোশ্চেনগুলো দেওয়া, তারপরে এই ডেরিভেশনগুলো দেওয়া, এবং প্রত্যেকটি চ্যাপ্টারের যেই ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো লাগবে সেই কোশ্চেনগুলোকে এরপরে ধারাবাহিকভাবে সলভ করা, এবং যে কোশ্চেনগুলো সলভ করা প্রত্যেকটাই বোর্ডে আসা বা এএমআই এর বিগত সালের প্রশ্নগুলোতে আসা প্রশ্ন। তো এই গাইড বইটা যদি আপনি ধারাবাহিকভাবে সমাধান করেন, তাহলে ইনশাল্লাহ একটা খুব ভালো প্রস্তুতি হবে। যারা এবার পরীক্ষা দিতে যাচ্ছেন, সামনের পরীক্ষা দিতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের গাইড বই এবং ভিডিও কোর্সটা সংগ্রহ করে এভাবে খুব সুন্দর করে প্রস্তুতি নেন। আশা করি এএমআই এর নেক্সট পরীক্ষায় আপনার সফলতা নিশ্চিত। তো এই বলে আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।